নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাওয়া যায় এটা তো সত্য, কিন্তু তার সাথে সাথে এটাও সত্য যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেই কিন্তু অনেকগুলো ঝুঁকি আছে। তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টে কি কি রিস্ক আছে, আর সবথেকে বড় কথা এই রিস্কগুলোকে আপনি কিভাবে কম করবেন বা এই রিস্ক থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন, আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন তাহলে আমি তো বলবো যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন, কারণ এই ভিডিওটা দেখে নিলে আপনি মিউচুয়াল ফান্ডের রিস্ক সম্বন্ধে আরও ভালোভাবে সচেতন হয়ে যেতে পারবেন। সবার প্রথমে যেটা ইম্পর্টেন্ট যে এই রিস্ক জানা কেন গুরুত্বপূর্ণ, কেন আপনাকে আমি বলছি যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, রিস্কগুলো কী কী আছে সেটা জানুন। তো এটা বলতে গিয়ে আপনাকে একটা ছোট্ট গল্প বলি। ছোট্ট একটা ঘটনা আমার নিজের সাথেই ঘটেছে। আমার মেয়ের এখন বয়স 7 বছর। যখন খুব ছোট ছিল, ওই ধরুন বছর 2-এর মতো বয়স, সেই সময়তে ওকে ভ্যাকসিন দিতে হতো। তো আপনারা জানেনই যে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়। তো প্রথমের দিকে প্রথম ভ্যাকসিনটা দেওয়ার পরেতে সেদিন রাতের বেলা ভ্যাকসিন দিলে যা হয় আর কি, বাচ্চারা খুবই কাঁদছিল। তো কাঁদছিল সারাদিন ধরে। এবার রাতের বেলা দেখি হঠাৎ করেই জ্বর বেড়ে গেছে। এবার থার্মোমিটার দিয়ে মেপে দেখি বেশ জ্বর অনেকটাই বেশি আছে। এবার আমরা দুজনে খুব দুশ্চিন্তায় পড়ে গেছি, আমি বা আমার ওয়াইফ। বাচ্চার হঠাৎ করে জ্বর হলো কি করে? তাহলে ভ্যাকসিন দিয়েই কি জ্বর হয়ে গেল? তাহলে ভ্যাকসিন দিয়ে লাভ তো হলোই না, উল্টে ক্ষতি হয়ে গেল নাকি, জ্বর হয়ে গেল। তো সারা রাত এই নিয়ে মোটামুটি আমাদের দুশ্চিন্তায় কাটলো, কারণ অত রাতে সেই মুহূর্তে ডাক্তারের কাছে যাওয়ারও সুযোগ ছিল না। সারা রাত ধরে ওই জলপট্টি এই সমস্ত দিয়ে জ্বরটাকে কমালাম। তারপরের দিনেতেই ডক্টরের কাছে গেলাম, গিয়ে বললাম যে আমরা কালকে ভ্যাকসিন দেওয়ার পর থেকেই বিরাট জ্বর এসে গেছে রাত্রেবেলা। ডাক্তার শুনে টুনে খুব শান্তভাবে বললেন যে এটা স্বাভাবিক, বাচ্চাদেরকে ভ্যাকসিন দিলে সাইড এফেক্ট হিসাবে জ্বর আসে। তারপরে আমার মেয়ের অনেকবারই ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং প্রতিবারেই কিন্তু এই ভ্যাকসিন থেকে জ্বর এসেছে। কিন্তু এইবারে কিন্তু আর আমার আগের মতো টেনশন ছিল না, কারণ আমি আগে থেকেই জানতাম যে ভ্যাকসিন নিলে জ্বর হবে। আর শুধু তাই না, জ্বর হবে এটা জেনে যাওয়ার জন্য জ্বর কমানোর ওষুধ, অন্যান্য জ্বর কমানোর জন্য যে সমস্ত বাড়িতে হোম রেমেডিজ করা সম্ভব সমস্ত কিছু কিন্তু হাতের কাছে রেডি রাখতাম। সেক্ষেত্রে আমি খুব সহজেতেই জ্বরটাকেও কমিয়ে ফেলতে পারতাম, টেনশানও কম হতো এবং এই যে দিনটা একটা বা দুটো দিন সেটাকে কিন্তু খুব সহজভাবে এবং খুব ইজি ওয়েতে আমরা হ্যান্ডেল করতে পারতাম। সুতরাং বুঝতে পারলেন যে রিস্ক কী আছে সেটা যদি আপনি আগে থেকে জেনে যান তাহলে কিন্তু সেটাকে আপনার হ্যান্ডেল করা খুব সহজ। ঠিক তেমনিভাবে মিউচুয়াল ফান্ডের কী কী রিস্ক আছে এইটা যদি আপনি জেনে যান তাহলে আপনার কী কী সুবিধা হবে। প্রথম, আপনি আপনার জন্য সঠিক ফান্ডটা বেছে নিতে পারবেন। 2 নম্বর, আপনার ইনভেস্টমেন্ট গোলের সাথে কোন ধরনের ফান্ডটা অ্যালাইন হবে বা কোন ফান্ডটা যাবে সেইটা আপনি ঠিক করে নিতে পারবেন। 3 নম্বর হচ্ছে আপনার যে ইমোশনাল টার্ময়েল সেটাকেও কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। তো এইবার আসি মিউচুয়াল ফান্ডের কী কী রিস্ক আছে। দেখুন, মিউচুয়াল ফান্ডে কিন্তু অনেকগুলোই রিস্ক আছে। দেখুন, আপনাকে পুরো লিস্টটা শো করছি, বিরাট লম্বা লিস্ট। এইটা দেখে ঘাবড়ে যাবার কিছু নেই, একে একে রিস্কগুলো আপনাকে বলছি। এই রিস্কগুলো ডিফারেন্ট ফান্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এমন নয় যে সমস্ত রিস্কগুলোই একই ফান্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। একে একে প্রতিটা রিস্ক আপনাকে এক্সপ্লেন করব এবং ওই রিস্কটা কমাবেন কি করে বা ওই রিস্ক থেকে কিভাবে বাঁচবেন সাথে সাথে সেটাও বলবো। মিউচুয়াল ফান্ডের প্রথম যে রিস্ক সেটাকে বলা হয় মার্কেট রিস্ক। ইকুইটি মিউচুয়াল ফান্ড সব থেকে বেশি এই মার্কেট রিস্কেতে ইনফ্লুয়েন্সড হয়। মার্কেট রিস্ক মানে কি? আপনার মিউচুয়াল ফান্ডের এনএভিটা ওঠা পড়া করবে মার্কেটের সাথে সাথে। একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করুন নিফটি 10% ডাউন হয়ে গেছে, দেখা যাবে যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তাদের এনএভিটাও কিন্তু ডাউন হয়ে গেছে। তো এইটাকে বলছি আমরা মার্কেট রিস্ক। এইবার প্রশ্ন হলো যে এই মার্কেট আপ অ্যান্ড ডাউন করে কেন? এর পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম যেটা সেটা হচ্ছে ইকোনমিক স্লোডাউন। যে দেশের মিউচুয়াল ফান্ডেতে আমি ইনভেস্ট করছি বা যে দেশের ইকুইটিতে ইনভেস্ট করছি, আসলে সেই ইকুইটি মানে কি? সেই দেশেরই বড় বড় কোম্পানির শেয়ারের প্রাইস, সেটাই তো ইকুইটি। এইবার যদি ইকোনমিক স্লোডাউন হয় তাহলে ওই কোম্পানিগুলোর প্রফিট কম হবে, তাহলে তাদের স্টক প্রাইস কম হবে। তার মানে ইকোনমিক স্লোডাউন যদি হয় তাহলে আপনার মার্কেট ডাউন হবে এবং আপনার মিউচুয়াল ফান্ডের এনএভিও ডাউন হবে। কিছু ক্ষেত্রে গ্লোবাল কিছু ফেনোমেনা থাকে,
হঠাৎ করে ঘটে যায়, সেটাও কিন্তু ইকুইটি মার্কেটকে বিরাটভাবে নাড়িয়ে যায়। যেমন ধরুন যুদ্ধ হয়ে গেল, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, স্টক মার্কেট ডাউন হতে পারে। প্যান্ডামিকের সময়তে, করোনার সময়তে আপনারা জানেনই, সেই সময় ইকুইটি মার্কেট ডাউন হয়ে গেছিলো। অয়েল প্রাইস কমে বা বেড়ে গেলেও কিন্তু আমাদের দেশের ইকুইটি মার্কেট বিরাটভাবে সেটা প্রভাবিত হয়। তারপরে ধরুন পলিসি চেঞ্জ যদি হয়, গভর্নমেন্টের পলিসি চেঞ্জ, তাহলেও কিন্তু স্টক মার্কেট আপ বা ডাউন হতে পারে। মনে করুন আমি বলছি যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যখন প্রথম বলা হলো যে এর ট্যাক্স রেটটা বাড়িয়ে দেওয়া হবে, মানে LTCG রেট বাড়িয়ে দেওয়া হবে, বেড়ে গেছেও। সেই সময়তে হঠাৎ করে দেখা গিয়েছিল যে ইকুইটি মার্কেট একটু ডাউন হয়ে গেছিলো। বা ধরুন ডেট ফান্ডের ক্ষেত্রে ইন্ডেক্সেশন বেনিফিট ছিল, সেইটা উঠিয়ে দেবার পর ডেট ফান্ডগুলো সেটা নেগেটিভলি অ্যাফেক্টেড হয়েছিল। তো এই সমস্ত পলিসি চেঞ্জের কারণে কিন্তু আপনার এই মার্কেট রিস্ক হতে পারে বা মার্কেট ফ্ল্যাকচুয়েট করতে পারে। এইবার তাহলে প্রশ্ন হলো যে এই মার্কেট রিস্কটাকে আমি কিভাবে অ্যাভয়েড করব বা মার্কেট রিস্ক থেকে কিভাবে বাঁচবো। সেক্ষেত্রে প্রথম যেটা সাজেস্ট করা হয় বা প্রেসক্রাইব করা হয় সেটা কি, সেটা হচ্ছে যে আমার ইনভেস্টমেন্ট টেনিওরের উপরে বেস করে আমি মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরিগুলো সিলেক্ট করব। যদি আমি শর্ট টার্মে ইনভেস্ট করি 0 থেকে 3 বছর, সেই সময়তে যদি ইনভেস্ট করতে হয় তাহলে আমি ইকুইটি ওরিয়েন্টেড প্রোডাক্টে ইনভেস্ট করব না। সেক্ষেত্রে আমি ডেট ওরিয়েন্টেড প্রোডাক্টেতে ইনভেস্ট করব। ডেট ফান্ড, লিকুইড ফান্ড, শর্ট ডিউরেশন ফান্ড, আলট্রা শর্ট ডিউরেশন ফান্ড, এই ধরনের প্রোডাক্টেতে ইনভেস্ট করব। যদি আমি মিডিয়াম টার্মেতে ইনভেস্ট করি 3 থেকে 5 বছর, তাহলে আমি কি করব, হাইব্রিড ক্যাটাগরির ফান্ডে ইনভেস্ট করব। এবং সেক্ষেত্রে আমি মাল্টি অ্যাসেট ফান্ডেতেও ইনভেস্ট করতে পারি। তো এক্ষেত্রে কি ইকুইটি আর ডেট এই দুটোতে মিক্স করে ইনভেস্ট হয়, তাহলে কি রিস্কটা মডারেট হয়। যদি আমি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করতে চাই, 5 বছরের বেশি সময়ের, প্রেফারেবলি 7 বছরের বেশি সময়ের জন্য ইনভেস্ট করি, তাহলে আমি বলবো যে এক্ষেত্রে আপনার এই যে ভোলাটিলিটি, এই ভোলাটিলিটিটা কিন্তু সময়ের সাথে সাথে ডাউন হয়ে যায় বা সেটা আস্তে আস্তে কমে যায়। মনে করুন ওই LTCGর গল্পটাই দিচ্ছিলাম, যখন LTCG চার্জ বাড়িয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে স্টক মার্কেট ডাউন হয়ে গেছিলো, কিন্তু এখন কি আর সেটার এফেক্টটা আছে? সেই এফেক্টটা কিন্তু কমে গেছে। যে কোনো ইকোনমিক স্লোডাউন সেটা তো বছরের পর বছর থাকবে না। সুতরাং কি আমি যদি লম্বা সময়ের জন্য বিনিয়োগ করি তাহলে এই ভোলাটিলিটি সেটা রিডিউস হয়ে যায়, তখন আমি চাইলে ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডের জন্য ইনভেস্ট করতে পারি বা ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ডের কথা ভাবতে পারি। আর সাথে সাথে আরেকটা জিনিস দেখতে হবে যে ইনভেস্টার যে আছেন তার প্রোফাইলটা কি, তার বয়স কত, তার বয়স কি কম, মানে তার হাতে কি আরও বেশি সময় আছে বেশি দিন ধরে ইনভেস্ট করার, নাকি তার বয়স বেশি হয়ে গেছে, তিনি কি বেশি রিস্ক নিতে ইচ্ছুক নাকি তিনি বেশি রিস্ক নিতে ইচ্ছুক না, সেইটা আমাকে দেখতে হবে। যদি তিনি কনজারভেটিভ ইনভেস্টর হন, কম রিস্ক নিতে চান, তাহলে আমি বলবো যে ডেট হাইব্রিড ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন, কনজারভেটিভ হাইব্রিড টাইপ ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। মডারেট হলে ব্যালেন্সড ফান্ড বা ডেট ক্যাটাগরির ফান্ড বা লার্জ ক্যাপ ফান্ড। অ্যাগ্রেসিভ হলে বেশি পরিমাণেতে ইকুইটিতে ইনভেস্ট করা যেতে পারে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমার যদি রিস্কটাকে কম করতে হয় আমার কি কি রাস্তা আছে। প্রথম, ফান্ডটাকে আমার যে গোল আছে তার সাথে লিঙ্ক করতে হবে। যেমন ধরনের গোল তেমন ধরনের ফান্ড সিলেক্ট করতে হবে। SIPতে ইনভেস্ট করতে হবে যাতে রুপি কস্ট অ্যাভারেজিং হয়ে যায়, বাইং প্রাইসটা অ্যাভারেজ আউট হয়ে যায়। ডাইভার্সিফাই করতে হবে আমার ইনভেস্টমেন্টটাকে, ইকুইটি, ডেট, গোল্ড বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করব। আর রেগুলারলি পোর্টফোলিওটাকে রিব্যালেন্সিং করব। এরপরে আসি 2 নম্বর রিস্ক ক্যাটাগরি, এটাকে বলা হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক। ইন্টারেস্ট রেট রিস্ক যেটা, এটা মেনলি ডেট ফান্ডের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এক্ষেত্রে কি হয় যে যদি ইন্টারেস্ট রেট বেড়ে যায় তাহলে বন্ডের যে ভ্যালু সেই বন্ডের ভ্যালু কমে যায়। আর ডেট ফান্ডগুলো তো মেনলি বন্ডেতে ইনভেস্ট করে, তাহলে ডেট ফান্ডেরও NAV কমে যাবে। তার মানে বুঝতে পারছেন, যদি RBI রেপো রেট বাড়িয়ে দেয়, তার মানে ইন্টারেস্ট রেট বেড়ে যায়, তাহলে বুঝতে পারবেন যে ডেট ফান্ড, বিশেষ করে যেই ডেট ফান্ডগুলো লং ডিউরেশনের আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভ্যালু কমে যাবে। তাহলে এক্ষেত্রে বাঁচার উপায় কি? উপায় একটাই, যে আমি সেই ধরনের ডেট ফান্ডগুলোতে ইনভেস্ট করব যেগুলো খুব শর্ট টেনিওরের বন্ডেতে ইনভেস্ট করে রেখেছে। তাহলে আর কি হবে, যে RBI রেপো রেট বাড়ালো কিন্তু সেটা এফেক্ট হতে হতেই আমার বন্ড ম্যাচিওর করে যাবে। শর্ট টার্মে যে বন্ডগুলো আছে সেই জায়গাগুলোতে ইনভেস্ট করে যে ধরনের মিউচুয়াল ফান্ড সেইখানেতে ইনভেস্ট করব। যেমন ধরুন শর্ট ডিউরেশন ফান্ড, লিকুইড ফান্ড, আলট্রা শর্ট ডিউরেশন ফান্ড। তো এই ধরনের
ফান্ডেতে ইনভেস্ট করলে আমি ইন্টারেস্ট রেট রিস্কটাকে কমাতে পারবো। এরপরে আসছে ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্কটাও কিন্তু বন্ডের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। এক্ষেত্রে মিউচুয়াল ফান্ড যে ধরনের বন্ডেতে ইনভেস্ট করে রেখেছে সেই বন্ডটাই ডিফল্ট করে যাবে না তো? সেই বন্ডটা যদি ডিফল্ট করে যায় তাহলে মিউচুয়াল ফান্ডে তো লস, সেই বন্ড থেকে তো আর কোনো টাকা আসবে না। তো এই ক্রেডিট রিস্ক থেকে বাঁচার রাস্তা কি? আমি এমন ফান্ড ইনভেস্ট করব যে ফান্ডগুলো যে বন্ডটাতে ইনভেস্ট করবে সেই বন্ডটাই কোয়ালিটি বন্ড। কোয়ালিটি বন্ড চিনব কী করে? AAA রেটেড বন্ড যদি হয় তাহলে সেটাকে আমি কোয়ালিটি বন্ড বলবো। তাহলে আমাকে দেখে নিতে হবে যে ওই ফান্ডটা AAA রেটেড যে কোয়ালিটি বন্ড সেইগুলোতে ইনভেস্ট করেছে কিনা। অথবা আমি যদি ব্যাংকিং অ্যান্ড PSU ফান্ড নিই, এইগুলো তো গভর্নমেন্টের যে সমস্ত PSU আছে বা গভর্নমেন্টের যে সমস্ত সংস্থা আছে তাদের বন্ডেতে ইনভেস্ট করে, তাদের ডিফল্ট হয়ে যাবার সম্ভাবনা খুবই কম। সুতরাং এক্ষেত্রে ক্রেডিট রিস্কটা কম হচ্ছে। এরপরে একটা রিস্ক আছে, এটাকে বলা হচ্ছে লিকুইডিটি রিস্ক। লিকুইডিটি রিস্ক মানে কি? মানে আমি যেখানেতে ইনভেস্ট করে রেখেছি সেইখানেতে আমি তো কোনো একটা জিনিস টাকা দিয়ে কিনেছি, এবার সেই জিনিসটা বিক্রি করে আমি টাকাটা আবার পেতে চাই, মানে বিক্রি করে তাড়াতাড়ি টাকাটা ঘরে তুলতে চাই। কত তাড়াতাড়ি আমি যে অ্যাসেটটাতে ইনভেস্ট করে রেখেছি সেই অ্যাসেটটা বেচে দিয়ে টাকাটা হাতে পেতে পারি, সেইটার উপর ডিপেন্ড করছে এর লিকুইডিটি। হাই লিকুইড মানে কি? খুব সহজেই সেটা বিক্রি করে টাকা পেয়ে যাব। সেভিং অ্যাকাউন্টে আমার টাকা রাখা আছে, আমি এক ক্লিকে টাকাটা পেয়ে গেলাম। কিন্তু আমি যদি একটা বাড়ি কিনে সেখানে টাকাটা ইনভেস্ট করে রাখি, সেই বাড়িটা কি আমি খুব সহজেই বিক্রি করে কালকেই টাকাটা পেয়ে যাব? না, এক্ষেত্রে টাইম লাগবে। এক্সাম্পল হিসাবে ধরা যেতে পারে স্মল ক্যাপ ফান্ড আর লার্জ ক্যাপ ফান্ড। এই দুটোর মধ্যে কোনটা বেশি লিকুইড? আপনাকে যদি জিজ্ঞাসা করি কোন ধরনের কোম্পানির শেয়ার তাড়াতাড়ি বিক্রি হবে, সেটা যদি লার্জ ক্যাপ স্টক হয় তাদের শেয়ার তাড়াতাড়ি বিক্রি হবে, সেটা যদি স্মল ক্যাপ স্টক হয় তাদের শেয়ার তাড়াতাড়ি বিক্রি হবে। বুঝতেই পারছেন, বড় কোম্পানির শেয়ার হলে তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। আর যদি মার্কেট ডাউন হয় বা মার্কেট ক্র্যাশ হয় তাহলে তো ছোট ছোট কোম্পানির শেয়ারগুলো বিক্রি করা খুবই মুশকিল হবে, কেউ সেগুলো কিনতে চাইবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু রিডিমশনের প্রেসার থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এটা থেকে বাঁচার উপায় কি? আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে লার্জ ক্যাপ ফান্ড, লিকুইড ফান্ড এই ধরনের জায়গাতেও ইনভেস্ট করে রাখতে হবে। স্মল ক্যাপ ঠিক আছে থাকবে, কিন্তু তার সাথে সাথে শুধু স্মল ক্যাপ নয়, লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ সমস্ত জায়গাতেই ইনভেস্ট করব। আর একটা জিনিস সেটা খুব ইম্পর্টেন্ট, যে আমার সেক্টরাল বা থিমেটিক ফান্ডেতে ওভার এক্সপোজার চলবে না। ঠিক আছে 5-10% এক্সপোজার চলতে পারে, রিস্কি একটা বেট নিলাম ভালো লাভ পাওয়ার জন্য, কিন্তু তার মানে ওভার এক্সপোজার হলে চলবে না। তো সেক্টরাল বা থিমেটিক ফান্ডেতে আমার পোর্টফোলিওর যে এক্সপোজার সেটা 5-10% ওকে, তার বেশি না হওয়াই ভালো। এরপরে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন রিস্ক। সেটা কীরকম? যে আমি যে মিউচুয়াল ফান্ডটাতে ইনভেস্ট করছি তারা একই ধরনের স্টকেতে, মানে একই সেক্টরের স্টকেতে হতে পারে বা একই থিমের স্টকেতে হতে পারে, সেইখানেতে ইনভেস্ট করে দিল, তাহলে কিন্তু এই কনসেন্ট্রেশন রিস্কটা এসে যাচ্ছে। যেমন ধরুন আমি একটা সেক্টরাল ফান্ডেতে ইনভেস্ট করছি, IT রিলেটেড ফান্ডে, তাহলে যদি IT মার্কেট খারাপ হয় তাহলে মিউচুয়াল ফান্ড খারাপ পারফর্ম করবে, কারণ সমস্ত স্টক সেইগুলো সবই এই মিউচুয়াল ফান্ডেতে ওই IT কোম্পানি শেয়ারই কেনা আছে। তাহলে কি হচ্ছে? এক্ষেত্রে কনসেন্ট্রেশন রিস্কটা বেশি হচ্ছে। তো এই কনসেন্ট্রেশন রিস্কটা কমানোর জন্য কি করতে হবে? আমাদেরকে ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডেতে ইনভেস্ট করতে হবে। এই যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, এগুলো সবই হচ্ছে ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ড, কোনো একটা সেক্টর বা থিমেতে এরা ইনভেস্ট করে না। এরপরের যে রিস্ক সেটা হচ্ছে রেগুলেটরি রিস্ক বা পলিটিক্যাল রিস্কও বলতে পারেন। তো গভর্নমেন্ট মাঝে মাঝে নতুন নতুন রুল নিয়ে আসে, আপনাকে এগুলোতে আপডেটেড থাকতে হবে, দেখতে হবে যে নতুন রুলটা এলো সেটা আমার মিউচুয়াল ফান্ডের জন্য বা আমার স্টক মার্কেটের জন্য ভালো হলো না মন্দ হলো, তখন সেটা সেই সময়ের সাপেক্ষে আপনাকে ঠিক করতে হবে যে এই অবস্থাতে আমি নতুন কি আর ডিসিশন নিতে পারি বা কি অপশান আমার জন্য খোলা থাকছে। আর এরপরের যে রিস্ক সেটা হচ্ছে ইনফ্লেশন রিস্ক। সেটা কি জিনিস? ধরুন আপনি ডেট মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করছেন বা লিকুইড ফান্ডেতে ইনভেস্ট করছেন, 6% রিটার্ন এসছে, ইনফ্লেশনই 7%, তাহলে কি আপনি ইনফ্লেশনকে বিট করতে পারলেন না, উল্টে আপনার টাকার ভ্যালু কমে গেল। তো এইটা হচ্ছে ইনফ্লেশন রিস্ক। তো ইনফ্লেশন রিস্ক কমাতে গেলে কি করতে হবে? এমন মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে হবে যেটা কিনা ইনফ্লেশনের থেকে বেশি রিটার্ন দিতে পারে। যেমন ধরুন ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ বা লার্জ ক্যাপ ফান্ড, হিস্টোরিক্যালি এটা দেখা গেছে যে এরা ইনফ্লেশনের থেকে ভালো রিটার্ন দিয়েছে। সুতরাং আপনি শুধুমাত্র ডেট ফান্ড সেভ বলে বা গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট অপশানগুলো সেভ বলে সেখানেতে ইনভেস্ট করবেন না, সাথে সাথে ইকুইটিতেও ইনভেস্ট করুন। এরপরে আসছে কারেন্সি রিস্ক।
যেটা কিনা আপনার ইন্টারন্যাশনাল ফান্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। মনে করুন আপনি একটা ইউএস ফান্ডেতে ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে রিটার্ন এসছে। এইবার যখন সেই টাকাটা ডলারটাকে মানিতে কনভার্ট করছেন, যদি এমন হয় মানির ভ্যালু অ্যাপ্রিসিয়েট করে, তাহলে কি হবে? তাহলে তো আপনি ভারতীয় মুদ্রায় কম টাকা পাবেন। তাহলে সেক্ষেত্রে এটা একটা রিস্ক হয়ে যাচ্ছে। আপনার রুপির ভ্যালু যদি ওই ডলারের তুলনায় বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার লস। আর যদি উল্টোটা হয়, মানে রুপি যদি ডেপ্রিসিয়েট করে ডলারের তুলনায়, তাহলে কিন্তু আবার ওই ইন্টারন্যাশনাল ফান্ডের রিটার্নটা আপনার একটু বেশি লাভ হয়ে যাবে, কারণ এক্ষেত্রে ডলার হায়ার পজিশনে আছে, রুপি লোয়ার পজিশনে আছে। এরপরে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে অপারেশনাল রিস্ক। সেটা কিনা ওই মিউচুয়াল ফান্ডের এএমসি যে আছে তাদের অপারেশনের কারণেতে আপনার যদি লস হয়। ধরুন এএমসি মিসম্যানেজমেন্ট হয়ে আছে, তারা ভালোভাবে ম্যানেজ করতে পারছে না, সেখানে ফ্রড হয়েছে, ফ্রন্ট রানিং হয় অনেক সময়তে, সেই ফ্রন্ট রানিং হতে পারে বা সিস্টেম ফেলিয়ার করতে পারে, বিভিন্ন ধরনের স্ক্যাম হতে পারে। তো সেই রিস্ক তো থেকেই যায়। যদিও সেবি আছে, সেবি এইগুলো সমস্ত দেখে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনি দেখে থাকবেন যে মাল্টি লেয়ার সিকিউরিটি আছে, কিন্তু তারপরেও সেখানে ঘটে যেতে পারে স্ক্যাম, কেউ বলতে পারে না। তো সেইটা কিন্তু একটা রিস্ক থেকে যায়, কম হলেও, একদম মাইনিউট হলেও হতে পারে। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই রিস্কটাকে মিটিগেট করতে গেলে কি করতে হবে? ভালো নাম করা এএমসির ফান্ড নিন। এইচডিএফসি, এসবিআই, আইসিআইসিআই, কোটাক, এরকম সব নাম করা ফান্ড আছে। আমি এইগুলোর নাম বলছি মানে এইগুলোই ভালো, বাকিগুলো খারাপ এরকম না, জাস্ট 2-3টে নাম মনে এলো বলে দিলাম। তো এগুলো সবই ভালো, এগুলো সবই নাম করা ফান্ড। এদের আপনি মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। যে ওয়েবসাইটেতে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেটা ওই ফান্ডের অফিসিয়াল ওয়েবসাইট হলে আরও ভালো। পরিশেষে বলি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের রিস্ক আছে। একটা কথাই আছে যে নো রিস্ক নো গেন, সুতরাং রিস্ক নিতেই হবে। কিন্তু রিস্ককে যখন আপনি হ্যান্ডেল করবেন না, তখন সবসময় এটা মনে রাখবেন যে রিস্কটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা কিন্তু আমার উদ্দেশ্য নয়। রিস্কটাকে যদি আপনি কমপ্লিটলি অ্যাভয়েড করতে চান, একদমই রিস্কটা দেখলেই পালিয়ে যান, তাহলে কিন্তু আপনি ভালো রিটার্ন পাবেন না। সুতরাং একজন ভালো ইনভেস্টার হিসাবে, বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ইনভেস্টার হিসাবে আপনার কাজ হবে রিস্কটাকে মিটিগেট করা, রিস্কটাকে ম্যানেজ করা, রিস্কটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা নয়। আর সেই রিস্কটাকে কিভাবে এফেক্টিভলি ম্যানেজ করতে হয় এই ভিডিওতে এই নিয়েই বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করলাম।